আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো বোটানি চ্যাপ্টার 1 এর সিরিজ লেকচারের ক্লাস নাম্বার 10। তোমরা যারা রেগুলার ক্লাসগুলো করছো তারা জানো যে আমি একটা সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো তো নিচ্ছি, যাতে তোমরা বই ফলো করে এবং একটা প্যাটার্ন অনুযায়ী নলেজগুলো গ্যাদার করতে পারো। তোমরা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন বোথ ভার্সনে স্টুডেন্টরা এই ক্লাসগুলো করতে পারবা। তো আজকের টপিক হচ্ছে গলজি বডি। এখন আসো, গলজি বডিটা পড়ানোর আগে আমি আগের প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আমি একটু ঘুরে আসি। দেখা গেল যে গলজি বডিটা আসছে কোত্থেকে, বাট এটা কোন টপিকের পার্ট। বোটানি চ্যাপ্টার 1 এর ডিসকাশনটা হচ্ছে সেল নিয়ে। তো এখানে হচ্ছে আমরা যদি এটা সেল দেখি, ধরো এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের বাহিরে হচ্ছে এখানে আছে সেল ওয়াল। তো সেল ওয়ালের এটা হচ্ছে সেল ওয়াল, এটা হচ্ছে সেল মেমব্রেন, এখানে আছে হচ্ছে তোমার প্রোটোপ্লাস্ট, এখানে আছে প্রোটোপ্লাস্ট, দেন হচ্ছে তোমার এখানে হচ্ছে প্রোটোপ্লাস্ট। পরবর্তীতে হচ্ছে ভিতরে আছে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ছাড়া এখানে যে ফাঁকা স্পেসটা আছে, এই স্পেসটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণু বা অর্গানিলস গুলো আছে সেগুলোকে আমরা ডিভাইড করছি দুই ভাগে। একটা হচ্ছে নন মেমব্রেনাস বা ঝিল্লি বিহীন, আর একটা হচ্ছে মেমব্রেনাস বা ঝিল্লি যুক্ত। তো দেখো, নন মেমব্রেনাস অর্গানিলস আছে হচ্ছে 9-10 বইতে আছে 3টা। সেটা আমরা মনে রাখি হচ্ছে কোরাস দিয়ে, কোষ কঙ্কাল, রাইবোজোম, আর একটা হচ্ছে সেন্ট্রিওল। ইন্টারমিডিয়েটে এসে সেই কোষ কঙ্কালকে তোমার হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তোমার হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, প্রোটিওজোম, এগুলো বিভিন্ন ভাবে ভাগ করা আছে। কিন্তু যেটা হচ্ছে ঝিল্লিবদ্ধ যে অঙ্গাণু বা মেমব্রেনাস যে অর্গানিলস গুলো আছে, ওগুলোর মধ্যে আছে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর। বেসিক্যালি এই 6টা। তার মধ্যে আমরা প্রিভিয়াস লেকচারে কোষ গহ্বর এবং লাইসোজোমি টপিক 2টা আলোচনা শেষ। আমাদের আজকের টপিক হচ্ছে গলজি বডি। সো আজকে আমরা গলজি বডির একদম বেসিক টু অ্যাডমিশন পর্যন্ত যতগুলো ইনফরমেশন আছে, কয়েকটা বইকে কোয়েনসাইজ করে সবগুলো ইনফরমেশন আমি খুবই শর্ট টাইমে তোমাদেরকে দিব। সো এখন হচ্ছে এই গলজি বডিটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, যেহেতু এটা সাইটোপ্লাজমিক একটা অর্গানিস বা সাইটোপ্লাজমিক একটা অঙ্গাণু, সো এটা অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে আমরা গলজি বডিটাকে পাবো। ধরো আমি একটা গলজি বডিটা র ফিগার ড্র করলাম, এটা হচ্ছে ধরো একটা গলজি বডি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের বেসিক যে ডিসকাশনটা সেটা হচ্ছে এখানের মধ্যে আছে। সো গলজি বডিটা, এই নামটা প্রথমত আসে হচ্ছে এটা নামকরণটা কি। দেখো, তুমি এই যে টপিকগুলা পড়ার সময় 5টা পয়েন্ট তুমি টাচ করবা রিটার্নে লেখার সময়। ডেফিনেশন দিবা, সায়েন্টিস্টের নেম দিবা, ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার, রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার, এবং হচ্ছে ফাংশন। সো দেখো, এটাকে আমরা গলজি বডি বলি, কেউ কেউ এটাকে গলগি বডিও বলে। আসলে এটা সায়েন্টিস্টের নেম হচ্ছে ক্যামেলো গলগি। এটা দেখো ইংলিশে এই গলগিটা হচ্ছে GOLGI। দ্যাটস ওয়াই অনেকে এটাকে কেউ এটাকে গলজি বলে, কেউ এটাকে গলগি বলে। তুমি যেটাই বলো ওটাই রাইট। ওই সায়েন্টিস্টের নাম অনুসারে এটার নাম হচ্ছে গলজি বডি। এটার ইনভেন্টরের নাম হচ্ছে ক্যামেলো গলগি বা ক্যামেলো গলজি, এবং এটা উনি যে সালে ইনভেন্ট করে ওটা হচ্ছে 1898 সালে। এটার জন্য উনি 1906 সালে নোবেল পুরস্কার পান। এটা এমসিকিউতে অনেক বেশি আসে। দেন দেখো, এই গলজি বডিটা উনি অ্যাকচুয়ালি কই পাইছিল, মানে এটা তো সেলের মধ্যে ছিল, কিন্তু উনি ছাড়া এর আগে কেউ এটাকে দেখে নাই। ক্যামেলো গলগি পেঁচা এবং বিড়ালের নার্ভ সেল বা স্নায়ু কোষের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম এই গলজি বডিটাকে দেখতে পান। দেন উনি হিউম্যান সেল, প্ল্যান্ট সেল, এনিম্যাল সেল, যে কোনো সেলের মধ্যে উনি এটা ফাইন্ড আউট করে এই গলজি বডিটাকে পরবর্তীতে খুঁজে পান। দেখো, এই যে পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষের মধ্যে গলজি বডিটা পাওয়া গেছে, এটা কিছু সাইড এমসিকিউ আসে। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা পাওয়া গেছে হচ্ছে মুরগির ভ্রূণীয় কোষে বা এমব্রায়োনিক সেলে। তেমনি ভাবে নিউক্লিয়াসটা পাওয়া গেছে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম অর্কিড লিফের সেলের মধ্যে। তার মানে এরকম আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা সেলুলার পার্টিকলস গুলা কোন কোন জায়গায় পাইছি, এগুলা কিন্তু এমসিকিউর মধ্যে আসে, এগুলো তোমরা পড়ে নিবা।
আচ্ছা, এখন আসা হচ্ছে এই গলজি বডিটা কোষের কোন জায়গায় থাকে। বেসিক্যালি এটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে থাকবে। তবে দেখো এই যে নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির মাঝখানের মধ্যে আমরা গলজি বডিটাকে পাবো। এইটাও এমসিকিউর মধ্যে আসবে। দেন হচ্ছে এই গলজি বডির উৎপত্তিটা কোথায়। দেখো এই গলজি বডিটা হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে তো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের এখানে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। সাপোজ দিস ইজ অ্যান এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডিটা আসে। আমরা নেক্সট ক্লাসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডিটেইলস পড়বো। তবে তোমাদেরকে এতটুকু বলি, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুইটা টাইপস আছে। একটা হচ্ছে মসৃণ বা স্মুথ, আরেকটা হচ্ছে অমসৃণ বা রাফ। সো সেই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যে দেখো এসিআর, দ্যাট মিনস স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডিটা উৎপত্তি হয়। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। তাহলে আমি আরেকবার বলছি, গলজি বডির ইনভেন্টরের নাম হচ্ছে ক্যামেলো গলগি বা ক্যামেলো গলজি। 1898 সালে নোবেল প্রাইজ পেয়েছে 1906 এ। প্যাচাও বিয়ালে স্নায়ুকোষ সেটা পাওয়া গেছে। দেন হচ্ছে এটার অবস্থান হচ্ছে নিউক্লিয়াস ও প্লাজমা মেমব্রেনের কাছাকাছি, মানে দেখো নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের মাঝখানে এটা থাকে। আর এটার উৎপত্তি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো গলজি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। আচ্ছা, গলজি বডিকে ট্রাফিক পুলিশ অফ সেল কেন বলা হয়, এই কোয়েশ্চেনটা 2 নম্বরের মধ্যে আসে, কম্প্রিহেনসিভ বা অনুধাবনমূলকের মধ্যে আসে। তো ট্রাফিক পুলিশ অফ সেল এটাকে বলা হয়, তার কারণটা হচ্ছে তোমাকে আমি দেখাই। এই যে ধরো এটা হচ্ছে একটা সেল, সেলের মধ্যে এরকম করে অনেকগুলা গলজি বডি আছে। দেখো এই যে 1টা 2টা 3টা। সো দেখো এই গলজি বডি থেকে যখন একটা নিউক্লিয়াস যখন কোনো একটা ইনফরমেশন, ধরো পাশে একটা সেল আছে, ওই সেলের মধ্যে কোনো ইনফরমেশন পাঠাবে, তখন ওখান থেকে আরএনএটাকে সে ছেড়ে দেয়। ছেড়ে দিলে সে এই গলজি বডির কাছে আসে। তো এখন এই গলজি বডিটা সে তার পাশের গলজি বডিকে পাস করে, সে তার পাশেরটাকে, ফাইনালি এই আরএনএটা সে বুঝতে পারে তাকে এদিক দিয়ে বের হয়ে আসতে হবে। দেখো গলজি বডিগুলো যদি এখানে না থাকতো তাহলে আরএনএটা জানতো না তাকে কিভাবে এখান থেকে পাস হয়ে আসা উচিত। তাহলে দেখো গলজি বডিটা ঠিক ট্রাফিক পুলিশের মতো তাকে এদিক দিয়ে বের করে এনে পাশের সেলে তো নিয়ে যায়। দেখো যেহেতু গলজি বডি তাকে বিভিন্ন পাথওয়ে গুলো দেখাই দিচ্ছে, এই কারণে এটাকে বলা হয়েছে কোষের ট্রাফিক পুলিশ। ধরো এই যে গলজি বডিগুলো যদি এখানে না থাকতো তাহলে সেলটা, এই আরএনএটা বিভিন্ন জায়গায় ঘুরপাক খেয়ে তার স্পেসিফিক জায়গা দিয়ে সে যেতে পারতো। আমাদের রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশরা যেমন আমাদেরকে দেখাই দেয় কোন রাস্তা দিয়ে কিভাবে যাবে, এইখানে ওরা সেম কাজটাই করে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। ইজ ইট ক্লিয়ার? এইটা পরীক্ষার মধ্যে কিন্তু আসে। দেন দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গলজি বডিকে বলা হয় হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। দেখো একে গলজি বডি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কার্বোহাইড্রেট তৈরি করে হচ্ছে প্লাস্টিড, এবং সেই কার্বোহাইড্রেটটা জমা রাখে হচ্ছে লিউকোপ্লাস্ট। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যেহেতু প্লাস্টিড নাই, আমরা যে কার্বোহাইড্রেটটা খেয়ে থাকি, আমাদের খেয়ে থাকা কার্বোহাইড্রেট বা শর্করাটা সে তখন এই গলজি বডিতে এসে জমা থাকে। দ্যাটস ওয়াই উদ্ভিদ কোষের ক্ষেত্রে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা, প্রাণী কোষের ক্ষেত্রে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গলজি বডিকে। যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলতে আমরা অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্টকে চিনবো, যেহেতু ক্লোরোপ্লাস্ট ওই শর্করাকে বানায়। প্রাণী কোষের ক্ষেত্রে গলজি বডি কিছু কার্বোহাইড্রেট জমা রাখে, দ্যাটস ওয়াই এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। এই দুইটা পয়েন্টস অবশ্যই মাথায় রাখবে, এগুলো পরীক্ষার মধ্যে অনেক বেশি আসে। যাই হোক, আমাদের ডেফিনেশন, আচ্ছা সংজ্ঞাটা হয়তো আমি তোমাদেরকে পড়াইনি, সংজ্ঞাটা নিজে বানিয়ে লিখবা, যে কোষের যে জায়গাটার মধ্যে নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের কাছাকাছি ঝিল্লিবদ্ধ কিছু একটা অঙ্গাণু আছে, ওটাকে বলা হচ্ছে গলজি বডি। এতটুকু লিখলে তোমার হবে। দেন সায়েন্টিস্টের নেম। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এটার ভৌত গঠনটা কেমন। আমি এই জিনিসটা আগে মুছি, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে গলজি বডির ভৌত গঠনটা পড়াবো বা ফিজিক্যাল স্ট্রাকচারটা। দেখো এখানে হচ্ছে তোমার, এই যে দেখো এইটা হচ্ছে তোমার একটা সেল, এই যে নিউক্লিয়াস। ধরো আমি এখানে এই যে গলজি বডি কিছু সিস্টার্নি আছে,
সিস্টার্নি হচ্ছে কিছু থলে আকৃতির একটা স্ট্রাকচার যেগুলো হচ্ছে একটু চৌবাচ্চা বলতে এরকম এরকম টাইপের শোয়ানো অবস্থার মধ্যে থাকবে, এগুলোর নামই হচ্ছে তোমার সিস্টার্নি। এখন দেখো এই যে সিস্টার্নি এরকম বেসিক্যালি অনেকগুলো তো সিস্টার্নি থাকে, যেগুলা নিউক্লিয়াসের কাছাকাছি যেসব সিস্টার্নি গুলা থাকবে, তাহলে দেখো এই যে নিউক্লিয়াসের কাছাকাছি যেসব সিস্টার্নি গুলা থাকবে ওগুলোর নাম হচ্ছে সিস সিস্টার্নি। ওকে, আবার দেখো এই যে এবার আসো, যদি মাঝখানের মধ্যে কিছু সিস্টার্নি আমরা পাই, এগুলোর নাম হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। দেন দেখো হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটার পরে এই মাঝখানে মিডিয়াল সিস্টার্নি অনেকগুলা থাকতে পারে। সিস সিস্টার্নি হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি যেটা থাকবে ওটার নাম হচ্ছে সিস সিস্টার্নি। আর নিউক্লিয়াস থেকে দূরে অথবা প্লাজমা মেমব্রেন, ধরো আমি একটু আগে আমি আবারও দেখাই, একটা সেল যদি আমি ড্র করি, যে সেলের এই যে প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যেটা থাকবে ওটার নামই হচ্ছে ট্রান্সসিস্টারনা। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো উপরের দিকে যেটা থাকবে ওটার নাম হচ্ছে সিস সিস্টারনা, আর তো নিচের দিকে থাকবে যেটা ওটার নাম হচ্ছে ট্রান্সসিস্টারনা, এবং মাঝখানে যেটা থাকবে ওটার নাম হচ্ছে মিডিয়াল সিস্টারনা। তবে দেখবা যে এই মিডিয়াল সিস্টারনা গুলা এটা নাম্বারে অনেক বেশি থাকতে পারে। উপরেরটা হচ্ছে সিস সিস্টারনা, যেটা নিউক্লিয়াস থেকে দূরে থাকে ওটার নাম হচ্ছে ট্রান্সসিস্টারনা, দুইটার মাঝখানে যেটা থাকবে ওটার নাম হচ্ছে মিডিয়াল সিস্টারনা। আচ্ছা, এখন দেখো সিস্টার্নি এবং সিস্টারনা এই দুইটার পার্থক্যটা কি দেখো। এই যে এটার বানানটা হচ্ছে সিস্টারনি, এটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে প্লুরাল, সবগুলোকে একসাথে বলা হয় প্লুরাল সবগুলোকে। আর যদি তুমি একটা পার্ট বলো, দ্যাট ইজ সিস্টারনা, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, ডান। তাহলে এই যে দেখো আমরা যদি এটার ভৌত গঠনগুলোকে যদি আমি তাহলে অনেকগুলো ভাগে ভাগ করি, তাহলে সিস সিস্টার্নি, ট্রান্সসিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি, দেন দেখো কিছু ভ্যাকুয়াল থাকবে। ভ্যাকুয়াল হচ্ছে দাঁড়াও তোমাদেরকে হচ্ছে যেটা একটু মুছে নেই, তারপর আমি বলছি। আচ্ছা, এই যে দেখো এখানে হচ্ছে কিছু প্লেটের মতো স্ট্রাকচার থাকবে, দেখো এগুলার নাম হচ্ছে ভ্যাকুয়াল। প্লেটের মতো যে স্ট্রাকচার থাকবে এগুলোর নাম হচ্ছে ভ্যাকুয়াল। আর হচ্ছে তোমার কিছু থলের মতো যদি কিছু স্ট্রাকচার থাকে, এই যে এগুলোর নাম হচ্ছে ভেসিকল। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি ফিজিক্যাল স্ট্রাকচারটাকে কয়েকটা ভাগে ডিভাইড করি, দ্যাট ইজ সিস সিস্টার্নি, ট্রান্সসিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি, ভ্যাকুয়াল, আর এটা হচ্ছে ভেসিকল। উপরেরটাকে বলা হয় সিস সিস্টার্নি, এর শেষের দিকটাকে বলা হয় ট্রান্সসিস্টার্নি, মাঝখানটাকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি, এবং এটার হচ্ছে এখানে মাঝখানে কিছু প্লেট লাইক স্ট্রাকচার থাকে, প্লেটের মতো কিছু স্ট্রাকচার থাকে, ওটাকে বলা হচ্ছে ভ্যাকুয়াল। এবং ট্রান্সসিস্টার্নার নিচে একটা স্যাক বা থলে বা বস্তার মতো কিছু স্ট্রাকচার থাকে, ওটাকে বলা হচ্ছে ভেসিকল। এটাই হচ্ছে গলজি বডির ভৌত গঠন। থ্যাংক ইউ। এখন আমি তোমাদেরকে যে টপিকটা দেখাবো ওটা হচ্ছে ভৌত গঠনের পরে হচ্ছে আমরা যেটা পড়বো ওটা হচ্ছে রাসায়নিক গঠন। ওকে, আসো। দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো রাসায়নিক গঠন, গলজি বডির রাসায়নিক গঠন। শুনো, আমি তোমাদেরকে যখন এই ঝিল্লিবদ্ধ বা মেমব্রেনাস অর্গানেলস গুলো পড়িয়েছিলাম, আমি বলেছি এগুলোর মধ্যে ব্লাইন্ডলি তুমি এদের কেমিক্যাল স্ট্রাকচারে প্রোটিন এবং লিপিড লিখতে পারবে। তাহলে এখানে প্রোটিন থাকবে আর লিপিড থাকবে। দেখো এইখানে যে স্ট্রাকচার গুলো থাকে এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো, দ্যাট ইজ ফেভিকল। দেখো ফেভিকল দিয়ে তুমি মনে রাখতে পারো। ফেভিকল তো আমরা চিনি, ওয়ান টাইপস অফ গ্লু। এখন এই ফেভিকল থেকে অ্যাকচুয়ালি আসে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ভ থেকে আসে হচ্ছে ভিটামিন কে। ওকে, আর তোমার ক থেকে আসে হচ্ছে ক্যারোটিনয়েড মানে ক্যারোটিনের মতো। ক্যারোটিন হচ্ছে একটা কালারিং এজেন্ট, ওই ক্যারোটিনের মতো কিছু কালারিং এজেন্ট এটা থাকে। এটাই হচ্ছে গলজি বডির রাসায়নিক গঠন। এখন এখানের মধ্যে হচ্ছে আমাদের যে জিনিসটা বাকি থাকে গলজি বডির কাজ, আমরা এখন
গলজি বডি কাজ পড়লেই আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবা, যেহেতু গলজি বডির উৎপত্তি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আসে হচ্ছে তো নিউক্লিয়াস থেকে। এখন যেসব অঙ্গাণুতে নিউক্লিয়াস থাকে না সেসব অঙ্গাণুতে তুমি অ্যাকচুয়ালি গলজি বডিকে পাবা না। যেমন আমাদের পরিণত লোহিত রক্তকণিকা বা পরিণত আরবিসিতে নিউক্লিয়াস নাই, দ্যাটস ওয়াই পরিণত আরবিসিতে তুমি গলজি বডিও পাবা না। এখন আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে গলজি বডির কাজ। আমি বোর্ডটা ক্লিন করে নেই, দেন এখানের মধ্যে হচ্ছে আমি গলজি বডির কাজটা পড়াবো। কাজ পড়ালে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমরা প্রত্যেকটা ইনফরমেশন বইয়ের মধ্যে দাগিয়ে পড়বে, এবং কারো যদি আমার পিডিএফ প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে হবে। দেখো, গলজি বডির কাজ মনে রাখার জন্য একটা ছন্দ আছে, এটা হচ্ছে আমরা বলি আগে। দেখো, গাভীর গলা এখন অপরের প্লেটে, সি প্রোটিন সঞ্চয় করে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এটা হচ্ছে তোমার হচ্ছে অনলাইন থেকে কালেক্ট করা একটা ছন্দ। তো এখানে হচ্ছে তোমার গাভীর গলা এখন অপরের প্লেটে। তো এখান থেকে দেখো আমরা কি পাই, এই যে দেখো গলজি বডি, দেখো গতে গলজি বডি, ভতে হচ্ছে ভিটামিন কে। গলজি বডি অ্যাকচুয়ালি ভিটামিন কে, গলজি বডি অ্যাকচুয়ালি ভিটামিন কে সঞ্চয় করবে। ওকে, কারণ আমরা একটু কেমিক্যাল স্ট্রাকচার তো দেখেছিলাম, এটা আছে। দেন হচ্ছে গলজি বডি লাইসোজোম তৈরি করে, গতে গলজি বডি, লতে লাইসোসোম, লাইসোজোম সে তৈরি করে। এখন হচ্ছে তোমার এরা হচ্ছে এনজাইম, এরা হচ্ছে এনজাইম, এনজাইমও সে তৈরি করে। অপরের থেকে এখানে যে কথাটা আসবে, অপ্রোটিন বা নন প্রোটিন জাতীয় প্রোডাক্ট সে তৈরি করবে। অপ্রোটিন, অপ্রোটিন বলতে আমরা যে জিনিসটা বুঝবো, কার্বোহাইড্রেট অ্যান্ড লিপিড জাতীয় প্রোডাক্ট সে সঞ্চয় করবে। তাহলে দেখো, তুমি কিন্তু এই সহজ ছন্দটা দিয়ে তুমি অনেকগুলো ইনফরমেশন মেমোরাইজ করতে পারবা, যেগুলো তোমার এমসিকিউতে আসতে পারে। প্লেটের থেকে হচ্ছে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড হচ্ছে একটা ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড হচ্ছে ওয়ান টাইপস অফ কার্বোহাইড্রেট। সো ওরা হচ্ছে পলিস্যাকারাইড তৈরি এবং সঞ্চয় করে, তৈরি না বেসিক্যালি পলিস্যাকারাইড সে সঞ্চয় বা স্টোর করে। দেন সে আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার এই যে সি প্রোটিন, এটা কিন্তু সরাসরি এখানের মধ্যে আসে। সে প্রোটিন তো সঞ্চয় করে, আবার ভিটামিন সি, সি থেকে কিন্তু ভিটামিন সিও সে তো সঞ্চয় করতে পারে। আবার হচ্ছে আমরা জানি গলজি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা আমি তোমাদেরকে প্রথমে পড়াইছিলাম। প্রাণী, এটা হচ্ছে তোমার এনিমেলদের ক্ষেত্রে, এনিমেলদের ক্ষেত্রে বা এনিমেল সেলের মধ্যে হচ্ছে তোমার এটা হয় যে গলজি বডি তোমার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তাহলে গলজি বডি ভিটামিন কে সঞ্চয় করে, গলজি বডি লাইসোজোম তৈরি করে, এনজাইম তৈরি করে, অপ্রোটিন জাতীয় খাবার, দ্যাট ইজ কার্বোহাইড্রেট এবং লিপিড, নন প্রোটিন সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং লিপিড। আবার হচ্ছে এখানে বলছে পলিস্যাকারাইড সঞ্চয় করে, পলিস্যাকারাইড ওয়ান টাইপস অফ কার্বোহাইড্রেট, তারা সব ভিটামিন সি সঞ্চয় করে। তাহলে এই যে প্রত্যেকটা ফাংশন, এগুলা যে কোনো সময় তোমার এমসিকিউতে আসতে পারে। এখন এই যে পুরা ক্লাসের মধ্যে গলজি বডি থেকে আরো কিছু কিছু জায়গা থেকে আমরা এমসিকিউ পাই, সেই এমসিকিউ গুলা, সেই টপিক গুলো, স্পেশাল পয়েন্টস গুলো আমি এখন তোমাদেরকে দেখাবো। তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে ওই টপিক গুলো যদি বাদ দিয়ে যাও তাহলে দেখবা যে ওখান থেকে আসছে, বাট তুমি পারো না। দেখো, 3টা টপিক আছে, আমি বোর্ডটা মুছে তোমাদেরকে সেগুলা দেখাচ্ছি। দেখো, আচ্ছা, এখন আজকের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট লাইন দেখো। গলজি বডি থেকে একটা স্পেশাল এমসিকিউ আসে যে এটা শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। এখন শুক্রাণুর অ্যাক্রোজোম বলতে কোনটা? দেখো, আমরা এটা শুক্রাণু ড্র করি। শুক্রাণুর যে মাথার উপরে টুপির মতো যে অংশটা আছে না, এটাকে বলা হয়েছে শুক্রাণুর অ্যাক্রোজোম। এখন এই শুক্রাণুর অ্যাক্রোজোম দিয়ে কি করে? শুক্রাণুর অ্যাক্রোজোম দিয়ে হচ্ছে যে ডিম্বাণুকে পিনেট্রেট করার সময়, মানে নিষেকের সময় এই অ্যাক্রোজোম দিয়ে সে ডিম্বাণুর ভিতরে শুক্রাণুর অংশগুলোকে সে প্রবেশ করিয়ে দেয়। তাহলে গলজি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। এখন যে ধরনের গলজি বডিটা শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, ওই ধরনের গলজি বডিকে আবার আমরা বলতে পারি। এখন সব ধরনের গলজি বডি কিন্তু শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে না। যে ধরনের গলজি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, ওই ধরনের গলজি বডিটার নাম হচ্ছে ইডিওসোম। ইজ ইট ক্লিয়ার? শুক্রাণুর
অ্যাক্রোজোম বা মাথার উপর যে টুপির মতো যে অংশটা আছে, এটা যে ধরনের গলজি বডি তৈরি করে ওদেরকে আমরা বলি হচ্ছে ইডিওসোম। এবার আসে হচ্ছে লাইপোকন্ড্রিয়া। লাইপো কথাটা আসছে হচ্ছে লিপিড থেকে। যে ধরনের গলজি বডি লিপিড সঞ্চয় করে সে ধরনের গলজি বডিকে বলা হচ্ছে লাইপোকন্ড্রিয়া। লাস্ট, দ্যাট ইজ ডিকটায়োসোম। দেখো এই যে গলজি বডিগুলা, এই যে গলজি বডিগুলা হচ্ছে সেলের ভিতরে, এই যে গলজি বডি, গলজি বডি, গলজি বডি, গলজি বডি, গলজি বডি, এই গলজি বডি, এই গলজি বডি, এই গলজি বডি, এরা প্রত্যেকটা যে নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক বানায়, এই ধরনের নেটওয়ার্ক গুলোকে বলা হয় হচ্ছে ডিকটায়োসোম, বা এটাকে আবার আরেকভাবে বলা হয় ট্রান্স গলগি নেটওয়ার্ক। তাহলে এই ছিল হচ্ছে আমার আজকের গলজি বডি ক্লাস। আশা করি এই ক্লাসটা করলে তোমাদের একেবারে বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আর কোনো কিছু পড়া লাগবে না। আমি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা ইনফরমেশন এখানে আমি আনার ট্রাই করছি। তোমাদের যাদের পিডিএফ লাগবে তারা পিডিএফ এর জন্য আমার হোয়াটসঅ্যাপে নক করবে। হোয়াটসঅ্যাপে নক করলেই তোমরা পিডিএফ গুলা পাবা। থ্যাংক ইউ ফর টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।